নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবার মোদি সরকার নয়, এবার এনডিএ সরকার। খাতায় কলমে এনডিএ সেই 2014 সাল থেকেই আছে, কিন্তু এবার বাস্তবের রুক্ষ মাটিতে এনডিএ সরকারই হচ্ছে, কারণ বিজেপি এককভাবে ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। অতীতে ভারতবর্ষে যে সমস্ত জোট সরকার হয়েছে, 1991 সালে নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকার সংখ্যালঘু সরকার ছিল, জোট সরকার বলবো না, বাইরে থেকে অনেক দল সমর্থন করেছিল। সেখানে বোধহয় কংগ্রেস সাফল্যে 221 বা 22টি আসন পায়। তারপরে অটলজির যে এনডিএ 98 এবং 99তে বিজেপি এককভাবে 182টি আসন পায় এবং 18টা শরিক দলকে নিয়ে অটলজি সরকার চালিয়েছিলেন। ন্যাশনাল কনফারেন্স সেই সরকারের শরিক ছিল। 2004 সালে প্রথম ইউপিএ সরকারে কংগ্রেসের নিজস্ব স্ট্রেংথ ছিল 144। দ্বিতীয় ইউপিএ সরকারে কংগ্রেসের নিজস্ব শক্তি ছিল 207। প্রথম এনডিএ সরকারে বিজেপি এককভাবে 282, দ্বিতীয় সরকারে এককভাবে 303, আর এবার বিজেপি এককভাবে 240। তাহলে অতীতের যে সমস্ত জোট সরকার হয়েছে সেখানে সব থেকে বড় দল যে আসন পেয়েছে তার থেকে বিজেপির আসন সংখ্যা অনেকটাই বেশি। অর্থাৎ জোট সরকার স্থায়ী হতে গেলে একটা অ্যাঙ্কার পলিটিক্যাল পার্টি দরকার। এক্ষেত্রে তৃতীয় এনডিএ সরকারের সেই অ্যাঙ্কার পলিটিক্যাল ফোর্সটা হচ্ছে বিজেপি, যারা 240টি আসনে জয়লাভ করেছে এবং নরেন্দ্র মোদী টানা 3বার নির্বাচনে জিতে সরকার গঠন করছেন এবং প্রধানমন্ত্রী নেহেরুর রেকর্ড স্পর্শ করছেন, টানা তিনটি সাধারণ নির্বাচনে জিতে সরকার গঠন করে। এখন বিজেপির যা নিজস্ব শক্তি ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের শক্তি তা নয়। তারা 233 আর বিজেপি এককভাবে 240, কংগ্রেস 99। দেখুন, অতীতে বিজেপির সঙ্গে কংগ্রেসের যেখানে সরাসরি লড়াই হয়েছে সেখানে কংগ্রেসের সাফল্যের হার ছিল 8%। এবার কংগ্রেসের সাফল্যের হার 25%। বিশেষ করে রাজস্থান, তারপরে হরিয়ানা, কর্ণাটক, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র। কিন্তু কংগ্রেসকেও মাইলস টু গো। দেখুন, যারা সরকার গঠন করলো, ম্যাজিক ফিগার তো পেয়ে গেছে এনডিএ, তারা বিমর্ষ, আর যারা সরকার গঠন করতে পারলো না তারা উল্লসিত। এরকম ছবি দেখা যায়নি ভারতবর্ষে। আসলে ওই আব কি বার 400 পার বলে যে প্রচার মোদিজি এবং বিজেপি শুরু করেছিল, মানুষের প্রত্যাশাও গগনচুম্বী হয়ে গিয়েছিল এবং মোদিজি বলেছিলেন বিজেপিকে 370 পেরোতে হবে, এই টার্গেট। সেই টার্গেট পূরণ হয়নি, অনেক দূরে থেমে গিয়েছে। কিন্তু তা সত্ত্বে একথাও অনস্বীকার্য, 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা সামলে এই সরকার তৃতীয়বারের জন্য দেশ শাসন করার জনাদেশ কিন্তু পেয়েছে। যদি পার্সেন্টেজ অফ ভোট, এটা পরে আসবে, আমার মনে হয় বিজেপির প্রাপ্ত ভোট 40% ছবে, কংগ্রেসের প্রাপ্ত ভোট 27% ছবে। দুটো দলের মধ্যে পার্সেন্টেজ অফ ভোটের যে ডিফারেন্স সেটা হিউমঙ্গাস, এখনো হিউমঙ্গাস। আসলে ইন্ডিয়া জোটের শরিকেরা চেয়েছিল যাতে বিজেপি এককভাবে সরকারটা গড়তে না পারে। বুধবার সকাল থেকে একটা ছবি ভাইরাল হয়ে গেছে,
যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডির তেজস্বী যাদব একই বিমানে দিল্লি যাচ্ছেন। পিছনের সিটে তেজস্বী, সামনের সিটে নীতিশ। অনেকে বলছেন সচেতনভাবে এই ছবিটা নীতিশ তুলে ধরেছেন বিজেপির সঙ্গে দর কষাকষির জন্য। খবরে শোনা যাচ্ছে যে টিডিপি নাকি বলেছে আমরা সমর্থন করতে প্রস্তুত, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ থাকবেন না, এবং অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। অতীতে বাজপেয়ী জমানায় যখন টিডিপি 29 জন সাংসদ ছিল, অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ তারা দাবি করেছেন, অনেকটা পেয়েও ছিল। এখন নীতিশকে উপপ্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে, বা এনডিএর আহ্বায়ক। চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছেড়ে দিল্লিতে রাজনীতি করবেন বলে আমার মনে হয় না। তার দু একজন সাংসদ মন্ত্রী হবেন, গুরুত্বপূর্ণ দপ্তরই তারা পাবেন, এরকম আর কি। মানে গুরুত্বপূর্ণ দপ্তর শরিকদের দিতে হবে, সেগুলো বিজেপিকে স্যাক্রিফাইস করতে হবে। তার মানে এই নয় যে অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, কিন্তু তাছাড়াও তো অনেক দপ্তর আছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো শরিকেরা চাইবে। এবং উদ্ধব ঠাকরে আগামী দিনে কিন্তু এনডিএ শিবিরে ভিড়ে যেতে পারে। যে 18টা আদার্স দেখাচ্ছে, খুব ছোট ছোট দল, দু একজন নির্দলও আছেন, তারাও এনডিএতে সামিল হয়ে যেতে পারেন। তাই সরকারের কোনো অসুবিধা নেই, বিপদও নেই, ম্যান্ডেট আছে, কিন্তু ওই প্রত্যাশা পূরণ হয়নি, বিজেপিরও হয়নি, বিজেপির সমর্থকদেরও হয়নি। তারা এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা চেয়েছিল। এখন জোট সরকারের কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন অভিন্ন দেয়ানি বিধি অমিত শাহ যে বারবার করে বলছিলেন 5 বছরের মধ্যে চালু হবে, আমার মনে হয় সেটা এখন 20 পাও চলে। ঐক্যমত্য তৈরির কাজ শুরু হবে নিশ্চয়ই। টিডিপি জেডিইউ এর অভিন্ন দেয়ানি বিধি সম্পর্কে কি মূল্যায়ন আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু যেভাবে কাশ্মীর থেকে 370-35 বিলোপ করেছিল মোদী সরকার, সেইভাবে ইউসিসি চালু করতে পারবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, টিডিপি সংস্কারকে পছন্দ করে, জেডিইউ সংস্কারের বিরোধী নয়। তাই যে সংস্কারের কাজ চলছে সেগুলো চলবে, কিন্তু একটু পেস স্লো হতে পারে। দেশ জুড়ে ইনফ্রাস্ট্রাকচার রূপায়ণের কাজ চলছে, সেই সব কাজ চলবে। বিদেশ নীতির ক্ষেত্রেও বড়সড় কোনো রদবদল হবে না। প্রধানমন্ত্রী হয়তো আরো কিছু জনমুখী কর্মসূচি গ্রহণ করবেন। পূর্ণাঙ্গ বাজেট খুব তাড়াতাড়ি পেশ করবে নতুন সরকার। সেখানে বিজেপির চিন্তা ভাবনা তো থাকবে, তার সঙ্গে শরিকদের ইনপুটও যুক্ত হবে। তাই সেটা কতটা সংস্কারমুখী হবে আর কতটা গতে বাঁধা হবে, সেটা নিয়ে একটা সংশয়, একটা প্রশ্ন থাকছে। জোট সরকার কিন্তু অতীতে অনেক সদর্থক পদক্ষেপ নিয়েছে। পোখরানের পরমাণু বিস্ফোরণ বাজপেয়ী জোট সরকার করেছিল। আটালজির সময় ওই সোনালী চতুর্ভুজ প্রকল্প নেওয়া হয়েছিল। লাহোর বাসযাত্রা আটালজির জোট সরকার করেছিল। ইউপি এর সময় যে অধিকার সংক্রান্ত আইন, তথ্যের অধিকার জানা সংক্রান্ত আইন, 100 দিনের কাজের গ্যারান্টি আইন, তো সেগুলো ইউপিএ জমানাতেই হয়েছিল। জোট সরকার একটা অ্যাঙ্কার পলিটিক্যাল পার্টি থাকবে, তাকে ঘিরে অন্যান্য আঞ্চলিক দলগুলো থাকতে পারে। Previously, power flows from the center to state. Now it will start flowing from state to center. যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয়তো মজবুত হবে। এটা
হচ্ছে বিষয়। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। শুধু এবার বিজেপি ইকোসিস্টেম আর মোদী সরকার বলবে না, বলবে এনডিএ সরকার। উত্তরপ্রদেশে বিজেপির এই হতাশাজনক ফলাফল কেন? আমার যেটা ধারণা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী করার কথা ভাবছেন, যোগী আদিত্যনাথ দৌড়ে পিছিয়ে পড়ছেন, তার মুখ্যমন্ত্রী পদ কেড়ে নিয়ে তাকে গোরক্ষপুরের মঠের মঠাধীশ করে পাঠিয়ে দেয়া হবে বা কেন্দ্রে মন্ত্রী করা হবে, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু চলছিল। এবং যোগী আদিত্যনাথ বিষয়টাকে খুব ভালোভাবে নিয়েছেন বলে আমার মনে হয় না। তিনি কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, নইলে ফৈজাবাদ কেন্দ্রে বিজেপির হার লজ্জাজনক, যেখানে অযোধ্যা। অখিলেশ তার চিরাচরিত্র MY মানে মুসলিম যাদব যে কম্বিনেশন, সেখানে মুসলিমদের অল্প কয়েকজনকে প্রার্থী করেছেন, আর যাদব বলতে না নিজের পরিবারের 3-4 জন, বাকি ওবিসি, দলিত, ব্রাহ্মণ সবাইকে তিনি প্রার্থী করেছেন। এবং কাস্ট কম্বিনেশন খুব সুন্দরভাবে কাজ করেছে, যেটা 2022-এর বিধানসভাতে করেনি। এবং মায়াবতীর একেবারে নিষ্ক্রিয় হয়ে থাকা, নইলে কংগ্রেস নিজের শক্তিতে উত্তরপ্রদেশে 7টা আসন পেতে পারে না। কাস্ট কম্বিনেশন কাজ করেছে বলে উত্তরপ্রদেশে বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে। এবং মহারাষ্ট্রের মারাঠা সংস্কৃতিতে আছে না, বাড়ির সব থেকে প্রবীণ ব্যক্তিকে সব থেকে সম্মান করতে হয়, যত্ন করতে হয়। যেভাবে অজিত পাওয়ার শরদ পাওয়ারকে কার্যত ছুরি মেরে এনসিপি ভাঙিয়ে বিজেপিতে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হলেন, ঘড়ি প্রতীকটা পর্যন্ত নিয়ে নিলেন, প্রধানমন্ত্রী প্রচারে গিয়ে অস্থিন আত্মা বলে শরদ পাওয়ারকে কটাক্ষ করেছিলেন, মারাঠি অস্মিতা এটা ভালোভাবে নেয়নি। বিজেপিকে শিক্ষা নিতে হবে। দেখুন, উড়িষ্যাতে তারা স্পেকটাকুলার ফল করেছে, অরুণাচলে দ্বিতীয়বারের জন্য সরকার করেছে, অন্ধ্রপ্রদেশে জোট সরকার চলে এসছে, কেরলে বিজেপি খাতা খুলেছে, কর্ণাটকে খারাপ ফলাফল করেনি, গুজরাটে একই রকম, মধ্যপ্রদেশে একই রকম, রাজস্থানে কংগ্রেস একটু চ্যালেঞ্জ দিয়েছে। উত্তরপ্রদেশের ফলাফল আগের মতো হলেই পরিস্থিতি অন্যরকম হতো, আর জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হতো না। তখন আমরা বলতে পারতাম তৃতীয় মোদী সরকার, এনডিএ সরকার নয়। এখন ক্যাবিনেট ফরমেশন কি রকম হবে, শরিকদের ভাগে কটা মন্ত্রক যাবে, তারা তাতে সন্তুষ্ট হবে কিনা, এই সমস্ত বিবিধ প্রশ্ন ঘোরাফেরা করবে। কিন্তু মোদ্দা কথা এই, তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ পেয়েছেন নরেন্দ্র মোদী, সেটাও কম কথা নয়। টানা 3 বার তার নেতৃত্বেই বিজেপি এবং এনডিএ ভোটে লড়েছে। এনডিএ এর প্রিপোল অ্যালায়েন্সে 292 পেয়েছে, পোস্টপোল অ্যালায়েন্সে আরো হয়তো অনেকে যোগ দেবেন, এনডিএ এর আসন সংখ্যা বাড়বে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর যারা বিজয়ী হলেন তারাই বিমর্ষ হয়ে রইলেন, আর যারা ক্ষমতা থেকে অনেকটাই দূরে তারা জয়ের আনন্দে উৎফুল্ল হয়েছেন। আসলে তারা চেয়েছিলেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কম পেলে এই যে ইডি, সিবিআই এইসব অভিযান চলছে এগুলো কম হবে। পরিবারবাদী দলগুলোর মধ্যে তো দুর্নীতি বিস্তার করেছে, কোনো সন্দেহের অবকাশ নেই। মোদিজির এটাও চ্যালেঞ্জ যে তিনি গ্যারান্টি দিয়েছেন যে ক্ষমতায় আসার পর দুর্নীতি বিরোধী অবস্থান আরো তীব্র হবে। এখন জোট সরকার হলে সেই দুর্নীতি বিরোধী অবস্থানকে কতটা তিনি মজবুত করতে পারবেন, এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। ইন্ডিয়া জোটের শরিকরা এটাই চেয়েছিল যে ইডি, সিবিআই এর অভিযানে রাশ টানা এবং একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে বিজেপি যে সমস্ত আইন পাশ করাতে পারে
জোট সঙ্গীরা থাকলে সেটা পাশ করাতে পারবে না। যেমন 370-35 অটলজির এজেন্ডাতেও ছিল, কিন্তু উনি বিষয়টা নিয়ে উচ্চবাচ্য করেননি, কারণ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ইউসিসির কথা তো মোদিজি আজ বলছেন না, এটা তো দীর্ঘদিনের, প্রথমে জনসংঘের আমল থেকে এটা আছে। এখন সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেটা করা হয়তো সমস্যায় পড়বে, এটাই, আর কিছু নয়। তৃতীয় মোদী সরকার হলে ইউসিসি চালু হতো, এক দেশ এক ভোট নিয়ে অনেক দূরে এগোতাম আমরা, হয়তো দুর্নীতি বিরোধী অভিযান তীব্রতর হতো। কিন্তু এনডিএ সরকার হওয়ায় এই প্রশ্নগুলো নিয়ে একটা সংশয় যে তৈরি হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।